ফিরে আসা পরবর্তী অংশ। মেজর চ্যাটার্জির মোবাইলের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কাল সারা রাত ঘোরাঘুরির পর আজ প্রায় ভোর রাতে ফিরেছি আমরা, তাই এখনও ঘুমোচ্ছি। ঘড়িতে দেখলাম সকাল 8টা বাজে। মেজর চ্যাটার্জি ফোনটা রিসিভ করলো। হ্যালো। ও ঈশিতা, গুড মর্নিং। আমার ঘুম চলে গেল। বুকের ভেতরটা কেমন করে উঠল। মেজর চ্যাটার্জি ঈশিতার সাথে কথা বলছে। ওদের কথাবার্তায় বুঝতে পারলাম ঈশিতা আজ লাঞ্চে আসছে। মেজর চ্যাটার্জি ওকে ওয়েলকাম জানালো। ওরা কথা বলছে। মেজর চ্যাটার্জির গলায় খুশি। আমি উঠে পড়লাম। মেজর চ্যাটার্জি হেসে আমাকে গুড মর্নিং উইশ করলো। আমিও প্রত্যুত্তরে উইশ করলাম। আমি বাথরুমে চলে এলাম ফ্রেশ হওয়ার জন্য। কাল রাতে ঈশিতার ঘটনার পর হঠাৎই মানুষটা আমার কাছে আসতে চেয়েছিল। আমার মনটা তাই ভালো হয়ে গেছিল। আজ সকালেই ঈশিতার ফোন আসাতে মুডটা আবার অফ হয়ে গেল। মনের মলিনতা মুছে দেবার জন্য অনেকক্ষণ ধরে স্নান করলাম। ভালো লাগছে। চুলে টাওয়েলটা জড়িয়ে ড্রেসিং রুমে এসে একটা সুন্দর টাঙ্গাইল শাড়ি পরলাম। অঞ্জলি দিতে যাব। ঘরে এলাম। মেজর চ্যাটার্জি ফোনে ব্যস্ত। আমি ড্রেসিং টেবিলের সামনে বসলাম। চুলটা ভেজা। চুলটা মুছতে মুছতে আয়নায় চোখ পড়ল। দেখলাম সে আমাকেই দেখছে। গভীর প্রসন্ন চাউনি। হাসি মুখে ঘুরে তাকালাম মানুষটার দিকে। হেসে বলল, আজ ঈশিতা আমাদের সাথে লাঞ্চ করবে। আমি মাথা নাড়লাম। ওই হাসি মাখা গভীর দুই চোখ আরও কিছুক্ষণ দেখল আমাকে। তারপর উঠে বাথরুমের দিকে চলে গেল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। 9:30টায় অঞ্জলি। আমি আর শাশুড়ি মা বেঙ্গলি ক্লাবে অঞ্জলি দিতে যাব। আজ আমি একদম বাঙালি বইয়ের মতো করে সেজেছি। কপালে একটু বড় করে সিঁদুরের টিপ পরেছি। চুলটা খোলা। হাতে শাশুড়ি মায়ের দেয়া শাখা ও পলা। নিজেকে দেখলাম। ভালো লাগছে। নিচে নেমে এলাম। শাশুড়ি মা রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমরা বেরিয়ে পড়লাম। বেঙ্গলি ক্লাবে গিয়ে দেখি প্রথম ব্যাচের অঞ্জলি শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষা করলাম। একটু বাদে দ্বিতীয় ব্যাচের অঞ্জলির জন্য ঘোষণা হতে আমরা এগিয়ে গেলাম। অঞ্জলির জন্য ফুল দেয়া হচ্ছে। আমি অপেক্ষা করছি। শাশুড়ি মা আমার সামনের রোতে। হঠাৎ দেখি আমার পাশ থেকে কেউ আমার হাতে ফুল দিল। অবাক হয়ে তাকালাম। দেখলাম ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি পরা লম্বা এবং অত্যন্ত সুপুরুষ একজন মানুষ আমার দিকে তাকিয়ে হাসছে। আর কেউ নয়, মেজর চ্যাটার্জি। দারুণ দারুণ আনন্দ হলো মানুষটাকে দেখে। মানুষটা যে অঞ্জলি দিতে আসবে আমি ভাবতেও পারিনি। ভীষণ খুশি হয়ে জিজ্ঞেস করলাম, তুমি? এই প্রথম মানুষটাকে আমি তুমি বলে সম্বোধন করলাম। তার গভীর দৃষ্টি দেখল আমাকে। একটু দুষ্টু হাসি হেসে আমার একদম গা ঘেঁষে দাঁড়ালো। আনন্দে আপ্লুত হয়ে আমিও মানুষটার আরও একটু গা ঘেঁষে দাঁড়ালাম। মনে মনে নিজেকে বললাম, এই মানুষটা আমার, শুধু আমার, সম্পূর্ণ আমার। অঞ্জলি এখনো শুরু হয়নি। অনেক লোক, একটি ছেলে একটি মেয়ে, প্রত্যেকের হাতে ফুল দিচ্ছে। আর দুজন মহিলা সবার কপালে চন্দনে ফোঁটা দিচ্ছে এবং হাতে চন্দন দিচ্ছে। আমি এতদিন যে কথা বলেছি, তুমি বা আপনি বর্জন করে কথা বলেছি, অথবা ইংরেজি ভাষার আশ্রয় নিয়েছি, অর্থাৎ ইউ বলেছি। ইংরেজি ভাষার এটাই মজা, ইউ বললে আর কোনো সমস্যাই থাকে না। এতদিন বুঝতে পারিনি মানুষটাকে আমি কি বলে সম্বোধন করব, তুমি না আপনি। আজ মানুষটাকে তুমি বলাতে নিজেরই ভালো লাগছে। মানুষটাকে অনেক কাছের বলে মনে হচ্ছে। মেজর চ্যাটার্জি হয়তো আমার তুমি বলাটা খেয়াল করেছে, কারণ আমি তুমি বলার সঙ্গে সঙ্গে মানুষটা আমার দিকে তাকিয়েছে। দুষ্টুমি ভরা হাসি মাখা চাউনি। অঞ্জলি শুরু হলো। খুব মন দিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করছি। খুব ভালো লাগছে। মনটা আজ খুশিতে ভরে গেছে।
অঞ্জলি শেষ হলো। আমরা ভিড় থেকে বেরিয়ে এলাম। আমার শাশুড়ি মা বললেন উনি লাঞ্চের আগে ফিরবেন। মেজর চ্যাটার্জি জানিয়ে দিল যে আজ লাঞ্চে ঈশিতা আসছে। আমরা দুজন বেরিয়ে পড়লাম। মেজর চ্যাটার্জি বলল খুব খিদে পেয়েছে। আমরা একটা সিসিডিতে ঢুকলাম। কফি আর স্যান্ডউইচ দিতে বলা হলো। মেজর চ্যাটার্জি খুব ভালো করে আমাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করল। তারপর বলল, গীতাঞ্জলি, আজ তোমাকে একজন নিউলি ম্যারিড বেঙ্গলি ব্রাইডের মতো দেখাচ্ছে। আমি হেসে ফেলে বললাম, বারে, আমি কি সত্যি একজন নিউলি ম্যারিড বেঙ্গলি ব্রাইড নই? মেজর চ্যাটার্জিও হেসে ফেলল, বলল, অফকোর্স, অফকোর্স ইউ আর। আজ মেজর চ্যাটার্জি আমার সঙ্গে অনেক ফ্রিলি কথা বলছে। আমার দারুণ আনন্দ হচ্ছে। কাল মানুষটা যখন ঈশিতার সঙ্গে হাসি ঠাট্টা করছিল এবং একদম খোলামেলাভাবে কথা বলছিল, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার খুব হিংসে হচ্ছিল ঈশিতার প্রতি। আমরা মেয়েরা বোধহয় এরকমই, যাকে ভালোবাসি তার গুরুত্ব এবং মনোযোগ পাওয়ার জন্যে আকুল হয়ে থাকি। আর সেই মানুষটা যখন অন্য কাউকে গুরুত্ব দেয় বা তার প্রতি মনোযোগী হয়, তখন আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারি না, আমাদের হিংসে হয়। কিন্তু আজ মেজর চ্যাটার্জি আমার সঙ্গে এত খোলামেলাভাবে কথা বলছে যে আমার সব অভিযোগ মুছে গেছে। আজ আমি বেশ কয়েকবার মানুষটাকে ইচ্ছে করেই তুমি বলে সম্বোধন করলাম। আমার তুমি বলে সম্বোধন করাটা যে মানুষটার খুব ভালো লেগেছে, সেটা সে তার চোখের চাউনি দিয়ে আমাকে বুঝিয়ে দিল। আমরা দ্বিতীয়বার কফির অর্ডার করলাম। মেজর চ্যাটার্জি আমাকে তার স্কুল জীবনের অনেক গল্প শোনালো। খুব দুষ্টু আর দুরন্ত ছিল মানুষটা। কিছু কিছু ঘটনা শুনে খুব হাসলাম। মনে মনে বললাম, বাব্বা, এত দুষ্টু ছিলে তুমি মেজর চ্যাটার্জি। মেজর চ্যাটার্জিও আমাকে আমার স্কুলের কথা, বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করলো। আমি মিঠুর কথা বললাম, সৌম্য আর শুভ্রজ্যোতির সব গল্প করলাম। মানুষটা খুব মনোযোগ দিয়ে শুনল। তারপর দু চোখে কৌতুক ভরে আমার চোখে চোখ রেখে খুব দুষ্টু হাসি হাসল। আমিও হেসে ফেললাম। আমরা অনেকক্ষণ গল্প করলাম। তারপর প্রায় দুপুর 12টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই আমি আগে রান্নাঘরে ঢুকলাম। যাওয়ার আগে আমি কুককে সব বুঝিয়ে দিয়ে গেছিলাম, কি কি হবে, কোনটা কিভাবে করবে। এখন রান্নাঘরে এসে দেখলাম সব রেডি, যেভাবে বলেছিলাম সেইভাবেই সব হয়েছে। শুধু সুইট ডিশটা বাকি। আমি বলে গিয়েছিলাম ওটা এসে আমি করব। গাজরের হালুয়া মেজর চ্যাটার্জির খুব পছন্দ। মানুষটার জন্যে নিজের হাতে কিছু করতে ইচ্ছে করে। সব রেডি করাই ছিল, তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আধ ঘন্টার মধ্যেই গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। আমি পরিচারিকাদের টেবিল রেডি করতে বলে উপরে চলে এলাম। এসে দেখি মেজর চ্যাটার্জি ঘরে নেই। বুঝলাম স্টাডিতে। আমিও চলে এলাম স্টাডিতে। মেজর চ্যাটার্জি ল্যাপটপে কিছু কাজ করছে। আমাকে দেখে হেসে বলল, এসো গীতাঞ্জলি। সোফায় নিজের পাশের জায়গাটা দেখিয়ে বলল, বসো। আমি বসলাম। মেজর চ্যাটার্জি আমার দিকে ঘুরে বসে বলল, স্টাডিতে অনেক বই আছে। আমি যখন থাকবো না, ইউ ক্যান রিড দোজ বুকস। মেজর চ্যাটার্জি থাকবে না ভাবতেই আমার মুখটা কেমন মলিন হয়ে গেল। বুকে একটা কষ্ট অনুভব করলাম। মানুষটা আমার মুখ দেখে হয়তো বা কিছু বুঝলো। বলল, কিছুদিন কলকাতায় ঘুরে এসো, বন্ধু বান্ধব ও বাবা মায়ের সঙ্গে কাটিয়ে এসো, ভালো লাগবে। আমি একটু ম্লান হেসে মাথা নেড়ে সম্মতি জানালাম। মনে মনে বললাম, তুমি ছাড়া যে আমার কিছুই ভালো লাগবে না মেজর চ্যাটার্জি। একজন পরিচারিকা এসে খবর দিল ঈশিতা এসে গেছে। আমরা নিচে নেমে এলাম। ঈশিতা আজকে একটা নি লেন্থ জিন্স পরেছে, সঙ্গে স্লিভলেস টপ। মেজর চ্যাটার্জিকে দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, গুড আফটারনুন মেজর। মেজর চ্যাটার্জিও হেসে গুড আফটারনুন উইশ করল। ঈশিতা আমার দিকে তাকিয়ে হেসে বলল, হাই গীতাঞ্জলি। আমি বললাম, গুড আফটারনুন, ওয়েলকাম ঈশিতা। আমার ওয়েলকাম জানানো ঈশিতার মোটেই পছন্দ হলো না। বলল, হে, ইউ নিড নট ওয়েলকাম মি। তোমার চেয়ে অনেক আগে থেকেই আমি এই বাড়িতে আসছি। আই কনসিডার দিস হাউস টু বি মাই ওন।
কথাগুলো আমার খুব কানে লাগলো। একটু হেসে চুপ হয়ে গেলাম। আমরা ড্রয়িং রুমে এসে বসলাম। আমি আর মেজর চ্যাটার্জি বড় সোফাটায়, ঈশিতা আমাদের উল্টো দিকের সোফায় বসল। ঈশিতা মেজর চ্যাটার্জির সাথে গল্প শুরু করে দিল। 2 মিনিট বাদে আমি উঠলাম, জুসের কথা বলার জন্য রান্নাঘরে এলাম। 3 গ্লাস ম্যাঙ্গো জুস বলে ড্রয়িং রুমে ফিরলাম। দেখলাম ঈশিতা বড় সোফাটায় মেজর চ্যাটার্জির পাশে আমার জায়গায় গিয়ে বসে পড়েছে। একটু বিরক্ত হলাম। মেজর চ্যাটার্জির পাশের সিঙ্গল সোফাটায় গিয়ে বসলাম। জুস এসে গেল। আমি সবাইকে জুসের গ্লাস এগিয়ে দিলাম। ওরা কথা বলছে, আমি শুনছি। ঈশিতা খুব কথা বলে। আমার শাশুড়ি মা এসে গেলেন। ঈশিতা আমার শাশুড়ি মাকে প্রায় জড়িয়ে ধরল। আমার শাশুড়ি মাও ঈশিতাকে দেখে খুব খুশি হলেন। সবার কথা জিজ্ঞেস করলেন। ওদের কথা শুনে বুঝলাম ঈশিতারা 1 ভাই 1 বোন। ঈশিতার দাদা আমেরিকায় থাকে। ঈশিতার মা বাবাও এখন দাদার কাছে আমেরিকায় আছে। ঈশিতা ওখানেই একজন আমেরিকানকে বিয়ে করেছিল। 1 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পর ঈশিতা এখানে চলে এসেছে। শাশুড়ি মা আমায় বললেন যে ঈশিতার বাবা আর আমার শ্বশুরমশাই বহুদিন একসঙ্গে রুডকিতে পোস্টেড ছিলেন। তখন থেকেই ঈশিতাদের সঙ্গে চেনা জানা। তারপর আরও অনেক জায়গাতেই ওরা একসঙ্গে ছিল। মেজর চ্যাটার্জি, ভাইয়া আর ঈশিতা একই স্কুলে পড়তো। বুঝলাম ঈশিতাদের সঙ্গে এদের অনেক দিনের জানাশোনা। এর মধ্যে আমার শ্বশুরমশাইও এসে গেলেন। প্রায় 1:15 নাগাদ আমরা লাঞ্চে বসলাম। লাঞ্চ করতে করতে আমার শাশুড়ি মা ঈশিতার কাছে আমার অনেক প্রশংসা করলেন। আমার রান্নার প্রশংসা, আমার গানের প্রশংসা। আমি লজ্জা লজ্জা মুখ করে মানুষটার দিকে তাকালাম। হাসি হাসি মুখে মানুষটা আমাকেই দেখছে। আমার প্রশংসা ঈশিতার খুব একটা পছন্দ হলো বলে মনে হলো না। একটু যেন ব্যঙ্গ করে বলল, ওয়াও, শি ইজ সো ট্যালেন্টেড। সুইট ডিশ খাওয়ার সময় আমার শাশুড়িমা সবাইকে বলে দিলেন যে গাজরের হালুয়াটা আমি বানিয়েছি। মানুষটা অত্যন্ত খুশি হয়ে আমার দিকে তাকালো। চোখে চোখে ইশারায় জিজ্ঞেস করলো, তাই? আমিও একটু হেসে চোখে চোখে উত্তর দিলাম, হ্যাঁ তাই। মেজর চ্যাটার্জি নিজের বাটিটা 2বার রিফিল করালো আমাকে দিয়েই। বুঝিয়ে দিল তার ভালো লেগেছে। ঈশিতার অবশ্য সুইট ডিশটা খুব একটা পছন্দ হলো না। প্রথমে বাটি ভরে নিয়েছিল, কিন্তু যখন শুনল ওটা আমি বানিয়েছি 2 চামচ খেয়ে রেখে দিল। ঈশিতার এই ব্যাপারগুলো কেউ হয়তো খেয়াল করলো না, কিন্তু আমি করলাম। আমি বুঝলাম মেজর চ্যাটার্জির প্রতি ওর ইন্টারেস্ট তো একটা নিশ্চয়ই আছে, যে জন্যে ও আমাকে বিশেষ পছন্দ করছে না। আমরা মেয়েরা এগুলো খুব বুঝতে পারি। এগুলো বোঝার জন্য ভগবান আমাদের একটা আলাদা ক্ষমতা দিয়েছেন। লাঞ্চের পর চা কফি নিয়ে আমরা ড্রয়িং রুমে এসে বসলাম। আমাকে বসার সুযোগ না দিয়ে ঈশিতা আগে গিয়ে মেজর চ্যাটার্জির পাশে বসল। আমার খুব রাগ হলো, কিন্তু মুখে হাসি নিয়ে মেজর চ্যাটার্জির উল্টো দিকে সোফায় গিয়ে বসলাম। নানা রকম গল্প হচ্ছে। আমি খেয়াল করলাম ঈশিতা নানা ছলে মেজর চ্যাটার্জির গায়ে হাত দিয়ে কথা বলছে। আমার দেখতে খুব খারাপ লাগছে। একটা চিন্তা আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে। আচ্ছা, ঈশিতা আর মেজর চ্যাটার্জির মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? ঈশিতা হঠাৎ করে আমেরিকায় গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেওয়াতে কি মেজর চ্যাটার্জি আমাকে বিয়ে করলো? আর তাই কি আমাকে স্ত্রী বলে গ্রহণ করতে মানুষটার এত সময় লাগছে? কখন যেন অন্যমনস্ক হয়ে গেছিলাম। মেজর চ্যাটার্জির ডাকে একটু চমকে উঠলাম। মানুষটা ঠিক খেয়াল করেছে। চোখে চোখে প্রশ্ন করল, কি? আমিও চোখে চোখে উত্তর দিলাম, কিচ্ছু না। মেজর চ্যাটার্জি বলল, গীতাঞ্জলি, একটা গান শোনাও না আমাদের। আমার একদম ইচ্ছে করছে না। বললাম, আজ থাক না। মানুষটা ভালো করে দেখলো আমাকে, কিছু বোঝার চেষ্টা করলো, তারপর বলল, ওকে। জীবনে এই প্রথম আমি গান গাইতে অনিচ্ছে প্রকাশ করলাম। আমার শ্বশুরমশাই ও শাশুড়িমা ওনাদের ঘরে চলে গেলেন। ঈশিতা আমাকে পাত্তা না দিয়ে শুধু মেজর চ্যাটার্জির সাথেই কথা বলছে। হঠাৎ মেজর চ্যাটার্জির ফোনটা বেজে উঠল। মেজর চ্যাটার্জি ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে বাইরের লনে চলে গেল।
এবার ঈশিতা আমার দিকে ভালো করে তাকালো। তারপর বলল, ইউ নো গীতাঞ্জলি, আমি আর বিক্রম ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি বিক্রমের সব কিছু জানি, ওর ভালো লাগা না লাগা, ফুড হ্যাবিট, এভরিথিং। আমি বিক্রমকে যেরকম চিনি কেউ চেনে না, নট ইভেন হিজ মাদার। আর তোমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? সো ইউ হার্ডলি নো হিম। আমি শুনলাম, ভালো করে শুনলাম। তারপর বললাম, ঈশিতা, তুমি মেজর চ্যাটার্জির বন্ধু হিসাবে মেজর চ্যাটার্জিকে জেনেছ, কিন্তু আমি ওর ওয়াইফ হিসাবে ওকে জানছি। এই দুটো জানার মধ্যে অনেক পার্থক্য। আশা করি আমি কি বলতে চাইছি তুমি সেটা বেশ ভালো বুঝতে পারছো। ঈশিতা এরকম একটা উত্তর আশা করেনি, একদম চুপ হয়ে গেল, মনে হয় খুব রেগে গেল, মুখটা একদম গম্ভীর হয়ে গেল। মেজর চ্যাটার্জি ঘরে ঢুকলো, ঈশিতার পাশে না বসে আমার পাশে এসে বসলো। আমার দারুণ ভালো লাগলো। ঈশিতার মুখটা আরো গম্ভীর হয়ে গেল। বিকেলে ঈশিতা চলে যাওয়ার পর আমি আর মেজর চ্যাটার্জি ঘরে এলাম একটু বিশ্রাম করব বলে। মেজর চ্যাটার্জি ঘরে এসে হাত পা ছড়িয়ে রিল্যাক্স মুডে শুয়ে পড়ল। আমি বিছানায় আমার দিকটায় এসে বসলাম। মেজর চ্যাটার্জি হাতটা ছড়িয়ে শুয়ে আছে। মানুষটার একটা হাত আমার পায়ের একদম কাছে। আমি পাটা গুটিয়ে বসেছি। আমার দুই পায়ে একটা করে খুব সুন্দর রুবির টো রিং আছে। আমি টো রিং পরতে খুব ভালোবাসি। আমার পায়ে দুটো খুব সরু রূপোর চেন আছে। বিয়ের সময় বৌদির সাথে গিয়ে কিনেছিলাম। এই দুটো জিনিসই আমার খুব প্রিয়, আমি সবসময় পরে থাকি। আমার যে আঙ্গুলে টো রিং আছে, মেজর চ্যাটার্জি হঠাৎই সেই আঙ্গুলটা ধরল। আমার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। মেজর চ্যাটার্জি আমার টো রিংটা ভালো করে দেখে বলল, ইটস বিউটিফুল। তারপর আমার পায়ের পাতায় তার হাতটা রাখল। আমার পায়ের পাতায় আস্তে আস্তে তার হাতটা বোলালো। তারপর আমার পায়ের পাতাটা আস্তে আস্তে ছুঁয়ে আমার পায়েলটা ধরল। পায়েলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সোজা আমার চোখের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, তোমার পা দুটো খুব সুন্দর গীতাঞ্জলি। আনন্দে আর আবেগে, দুরন্ত উন্মাদনায় আমার আজ নিজেকে ধরে রাখা দায়। আবার আর একদিন।